কি ঘটে যখন পৃথিবীর প্রথম মানব পরিবার একটা তিক্ত বিবাদের কারণে একেবারে ছিন্নভিন্ন হয়ে যায় আর তারপর পরবর্তীতে একটা রোমাঞ্চকর শিকার আর রহস্যময় প্রেমের মাধ্যমে ঠিকই আবার তারা এক হয়ে যায়। হ্যাঁ, এই প্রশ্নটা সত্যি খুব ইন্টারেস্টিং। মানব ইতিহাসের একেবারে শুরুর দিকের এই গল্পগুলো আমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করে। একদম তাই। তো আমাদের এই গভীর উন্মেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা জোমশিম বিনতির প্রাচীন পুরাণগুলোর পাতা উল্টে দেখব মানব সভ্যতার আদিমতম স্নায়ুযুদ্ধ, প্রথম কৃষিকাজের উন্মেষ আর এক মর্মান্তিক ভ্রাতৃঘাতী সংঘাতের গল্প। আমরা আজ এই সিরিজের তৃতীয় পর্বে অধ্যায় ৮, ৯ এবং ১০ নিয়ে কথা বলবো। হ্যাঁ, আর এই অধ্যায়গুলো কিন্তু আগেরগুলোর চেয়ে অনেক বেশি ড্রামাটিক। এখানে শুধু টিকে থাকা নয়, ইমোশনের অনেকগুলো লেয়ার আছে। ঠিক বলেছেন। তো মূল আলোচনায় যাওয়ার আগে যারা নতুন শুনছে তাদের উদ্দেশ্যে একটা বিনীত অনুরোধ করি, আপনারা প্লিজ একটু পজ করে আমাদের আগের পর্বটা দ্বিতীয় পর্বটা আগে শুনে আসুন। হ্যাঁ, তা না হলে আসলে মূল প্রেক্ষাপটটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। কারণ আগের আলোচনায় আমরা দেখেছিলাম লিটা গোসাই কিভাবে প্রথম মানবী পিলচু হারাম আর পিলচু বুড়িকে পৃথিবীতে টিকে থাকতে শিখিয়েছিলেন। ওই যে জাদুকরি পানীয় বা হাড়িয়া তৈরি, তারপর তাদের বিবাহ, তুলো চাষ করা, এসবই তো আমরা কভার করেছিলাম। ঠিক। ওই বিস্ময়কর সূচনার পর আজকের উৎস উপকরণগুলোতে আমরা দেখব কিভাবে মানব সমাজ শুধু বিস্তারই লাভ করছে না, বরং তারা জটিল আবেগ, কৃষিকাজ এবং কিছু মর্মান্তিক ট্র্যাজেডির মুখোমুখি হচ্ছে। আচ্ছা, তো চলুন বিষয়টা একেবারে শুরু থেকে ধরি। এই প্রথম মানব পরিবারের ভাঙনটা আসলে কিভাবে হলো? ওই যে হারিয়া পানীয়ের কথা আমরা জেনেছিলাম, সেটা পানের পর পিলচু হারাম আর পিলচু বুড়ির মধ্যে মারাত্মক একটা বিবাদ শুরু হয়। হ্যাঁ, তারা নেশাগ্রস্ত হয়ে এতটাই ঝগড়া করে যে রাগের বশে পিলচু বুড়ি তার ছোট মেয়ে পুরুগি সহ ৬ মেয়েকে নিয়ে সুদুখুচ নামের এক গভীর জঙ্গলে চলে যায়। বাপরে! আর অন্যদিকে পিলচু হারাম তার ৫ ছেলেকে নিয়ে চলে যায় খান্ডেরা জঙ্গলে। শুধু আলাদা হওয়াই নয়, তারা একে অপরের জঙ্গলে প্রবেশ করাটাও সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়। আসলে এখানে এই বিভাজনের সামাজিক আর নৃতাত্ত্বিক দিকটা বেশ তাৎপর্যপূর্ণ। তারা শুধু আলাদা হলো তা তো নয়, তাদের জীবনযাত্রাও সম্পূর্ণ দুই মেরুতে চলে গেল। দুই মেরুতে বলতে কিভাবে? পিলচুহারামের ছেলেরা খান্ডেরা জঙ্গলের শিকারী হিসেবে বড় হতে লাগল। তারা পাথর আর তীর ধনুক দিয়ে হরিণ বা খরগোশ শিকার করত আর মাংস পুড়িয়ে খেত। ও আচ্ছা। অন্যদিকে পিলচুবুড়ির মেয়েরা সুদুকুজ জঙ্গলে সম্পূর্ণ নিরামিষভোজীর সংগ্রাহক হিসেবে বেড়ে উঠল। তারা বনের ফলমূল, শাকপাতা সেদ্ধ করে খেত। এটি মূলত আদিম শিকারী, সংগ্রাহক বা হান্টার গ্যাদারার সমাজের দুটি ভিন্ন ধারার চমৎকার এক পৌরাণিক রূপক। ব্যাপারটা একটু ভেবে দেখলে মনে হয় এটি যেন পৃথিবীর প্রথম একটা কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। এক জঙ্গলে ছেলেরা পুরোপুরি শিকারী আর অন্য জঙ্গলে মেয়েরা পুরোপুরি সংগ্রাহক। হ্যাঁ, একদম তাই। আর তাদের মধ্যে তো কোনো যোগাযোগ নেই, এমনকি একে অপরের অস্তিত্ব সম্পর্কেও তাদের স্মৃতি ধীরে ধীরে মুছে যাচ্ছে। কিন্তু দাঁড়ান, এই বিচ্ছিন্নতা তো মানবজাতির বিস্তারের জন্য একটা বড় বাধা, তাই না? তারা যদি আলাদা জঙ্গলেই থেকে যায়, তাহলে তো মানব সভ্যতা ওখানেই থমকে যাবে। ঠিক এই জায়গাটিতেই যে বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় তা হল ঠাকুরজিউয়ে বা ঈশ্বরের পরিকল্পনা। কারণ এই ভাইবোনদের মিলনের মাধ্যমেই মানবজাতির বিস্তার সম্ভব, কিন্তু তারা তো একে অপরের জঙ্গল নিষিদ্ধ করেছে। হ্যাঁ, তো ঠাকুরজিউয়ে তখন কি করলেন? তিনি এক ঐশ্বরিক কৌশল অবলম্বন করলেন। তিনি এক দেবীকে পাঠালেন, যিনি খান্ডেরা জঙ্গলে এক মায়াবী হরিণের রূপ ধারণ করলেন। এটি কোনো সাধারণ হরিণ ছিল না, এটি ছিল মূলত মানব সমাজকে আবার এক করার একটা টোপ। আর এখানেই শুরু হয় সেই রোমাঞ্চকর শিকার। পিলচু হারামের বড় ছেলে লিটাকা তরি আর তার ভাইয়েরা যখন খান্ডেরা জঙ্গলে সেই অপূর্ব হরিণটিকে দেখতে পায়, তারা সব নিষেধ ভুলে গিয়ে সেটিকে তাড়া করতে শুরু করে। হ্যাঁ, শিকারের নেশা তাদের পেয়ে বসে। এক পর্যায়ে লাউলা খান নামের এক ভাই হরিণটিকে লক্ষ্য করে তীর ছোড়ে। তীরবিদ্ধ হরিণটির গা থেকে রক্ত ঝরতে থাকে আর সেটি সুদুকুজ জঙ্গলের দিকে পালাতে শুরু করে। এরপর ঘটে এক অদ্ভুত ব্যাপার। ঠাকুরজিউয়ের নির্দেশে কালো পিঁপড়েরা সেই রক্তের ধারা অনুসরণ করে একটা স্পষ্ট পথ তৈরি করে দেয়, যাতে শিকারীরা পথ না হারায়। পিঁপড়েদের এই পথ তৈরি করে দেওয়ার রূপকটি কিন্তু একটু খেয়াল করার মতো। এটি বোঝায় যে প্রকৃতি নিজেই তাদের পুনর্মিলনের পথ প্রশস্ত করে দিচ্ছিল। দারুণ একটা ব্যাপার। তো রক্তের দাগ
আর পিঁপড়েদের সেই সারি অনুসরণ করে 5 ভাই শেষ পর্যন্ত সুদুকুচ জঙ্গলে প্রবেশ করে, যা তাদের জন্য এতকাল কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু সুদুকুচ জঙ্গলে ঢোকার পরেই তো আসল ঘটনাটা ঘটে। বিশাল এক বটগাছের নিচে ভাইদের চোখে পড়ে অপূর্ব সুন্দর মেয়েদের একটা দল, যারা দুলনায় দুলছে আর গান গাইছে। এই মেয়েরাই তো পিলচুবুড়ির কন্যারা, তাই না? শীতে কাপুরা, হিসি, ডুমুনি, ডাঙ্গি আর ছোট মেয়ে পুরকি। ভাইয়েরা তো তাদের দেখে মুগ্ধ হয়ে যায়। গানের মাধ্যমেই একে অপরের পরিচয় জানতে চায় তারা। গানের ভাষায় তারা নিজেদের গোত্রের পরিচয় আদান প্রদান করে। দাঁড়ান দাঁড়ান, এখানে একটা বড় খটকা লাগছে আমার। ভাই বোনেরা একে অপরকে চিনতে পারল না। ঠাকুরজিওই মূলত তাদের স্মৃতি মুছে দিয়েই মিলনের ব্যবস্থা করলেন। এটা কি একটু ডার্ক শোনাচ্ছে না? মানে মানব সভ্যতার শুরুর জন্য সরাসরি মেমোরি ইরেজ করে এই কাজটা করানো হলো। এটা তো বেশ বড়সড় একটা বায়োলজিক্যাল ম্যানিপুলেশন। আহা, আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, কিন্তু এটি পৌরাণিক আখ্যানগুলোর একটা ক্লাসিক বৈশিষ্ট্য। নৃবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে যে কোনো মানব সমাজের শুরুতে বংশবৃদ্ধির জন্য একটা খুব ছোট গোষ্ঠীর প্রয়োজন হয়। আচ্ছা। সেখানে ইনসেস্ট বা অজাচার অনিবার্য হয়ে পড়ে। কিন্তু পরবর্তীকালে যখন সমাজ বড় হয়, তখন এটি একটি কঠোর সামাজিক ট্যাবুতে পরিণত হয়। তাই পুরাণকাররা এই ঘটনাটিকে একটি ঐশ্বরিক হস্তক্ষেপ আর স্মৃতিভ্রমের চাদরে ঢেকে দিয়েছেন। যাতে আদিমতম এই প্রয়োজনীয়তাটিকে একটা পবিত্র রূপ দেয়া যায়, তাই তো? একদম ঠিক ধরেছেন। এটি মূলত একটা বায়োলজিক্যাল বাস্তবতাকে মিথের মাধ্যমে বৈধতা দেওয়ার উপায়। বুঝতে পারলাম। এরপর সেখানে এক ঐশ্বরিক আবহ তৈরি হয়। ধামসা মাদলের শব্দ বেজে ওঠে। লিতা গোসাই স্বর্গ থেকে কাঁচা হলুদ নিয়ে আসেন। সেই হলুদ আর তেলের আচারের মাধ্যমে ভাই বোনদের মধ্যে বিবাহ সম্পন্ন হয়। এভাবেই দীর্ঘ বিবাদের অবসান ঘটে, পরিবারটি আবার এক হয়। কিন্তু বিয়ের জন্য বিশেষভাবে হলুদ আর তেলের কথা কেন বলা হলো? উপমহাদেশীয় সংস্কৃতিতে হলুদ তো শুধু একটা মশলা নয়, এটি শুদ্ধতার প্রতীক। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলীও রয়েছে। জঙ্গল থেকে সমাজবদ্ধ জীবনে, মানে প্রকৃতির বুনো অবস্থা থেকে সভ্যতার কাঠামোর ভেতরে প্রবেশের যে ট্রানজিশন, কাঁচা হলুদ সেই শুদ্ধিকরণের কাজটি করে। ও, খুব সুন্দর একটা পয়েন্ট। হ্যাঁ, পিলচুহারাম তার ছেলেদের জাতি প্রদান করে, যা পিতৃত্বের অধিকারের প্রতীক, আর পিলচুবুড়ি তার মেয়েদের কাজললতা দেয়, যা মাতৃত্বের প্রতীক। তো পরিবার একত্রিত হল, জনসংখ্যাও হু হু করে বাড়তে লাগল। কিন্তু আদিম শিকারী সংগ্রাহক সমাজের তো একটা লিমিটেশন থাকে। একটা সময় পর বনের ফলমূল আর বন্য প্রাণী দিয়ে এত বড় মানব সমাজের খাবারের যোগান দেওয়া অসম্ভব হয়ে পড়ে। ঠিক তাই, হয় তাদের নতুন কিছু উদ্ভাবন করতে হবে, নয়তো অনাহারে মরতে হবে। আর ঠিক এই সংকট থেকে আমরা পরবর্তী ধাপে পৌঁছাই, মানে কৃষিকাজের সূচনা। হ্যাঁ, লিতা গোসাই স্বর্গে উৎসব সদাগর নামের এক দেবতার কাছ থেকে সব ধরনের ফসলের বীজ নিয়ে আসেন। আর এই উৎসব সদাগরের গল্পটা তো দারুণ চমকপ্রদ। উৎসব সদাগরের বিশাল খামার ছিল, আর তার একটা কথা বলা পোষা তোতা পাখি ছিল। হ্যাঁ, মিরু মুক্তার। এই মিরু মুক্তার কোনো সাধারণ পাখি ছিল না। এটি স্বর্গের দেবসভায় অংশ নিয়ে বৃষ্টির পূর্বাভাস জেনে আসত। কোথায় কবে বৃষ্টি হবে সেটা জেনে এসে সে উৎসব সদাগরকে ইনস্ট্রাকশন দিত, কোথায় কোন বীজ বুনতে হবে। একটু ভাবুন তো, একটা তোতা পাখি পুরো খামার পরিচালনা করছে, ডেটা প্রসেস করছে। এটি তো প্রাচীনকালের প্রথম অ্যাগ্রিকালচারাল এআই বা স্মার্ট ফার্মিংয়ের মতো শোনায়। উপমাটা কিন্তু চমৎকার। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে বুঝব যে মিরু মুক্তার মূলত প্রকৃতির সাথে ঐশ্বরিক যোগাযোগের এক অনন্য প্রতীক। হ্যাঁ, আদিম কৃষি ব্যবস্থায় আবহাওয়ার পূর্বাভাস পাওয়াটা তো আক্ষরিক অর্থেই জীবন মরণের প্রশ্ন ছিল। একদম। কিন্তু এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল এর মর্মান্তিক ট্র্যাজেডি। একবার মিরু মুক্তার তার শ্রমিকদের নির্দেশ দেয় আখের ক্ষেত পুড়িয়ে ফেলতে। পোড়ানো আখের ধোঁয়ায় আকৃষ্ট হয়ে অনেক পাখি আসে, আর তাদের বিষ্ঠা সেই ছায়ের সাথে মেশে। কিন্তু উৎসব সদাগর ফিরে এসে তার পোড়া আখের ক্ষেত দেখে রাগে অন্ধ হয়ে যায়। সে রাগের বশে মিরু মুক্তাকে খাঁচার ভেতরেই আঘাত করে মেরে ফেলে। এটা তো খুব কষ্টের। হ্যাঁ, কিন্তু তিনি যখন পাখিটিকে মারার পর সেই ছায়ের স্তূপ পরীক্ষা করেন, তখন তিনি দেখেন যে পাখির বিষ্ঠা মেশানো সেই ছাইগুলো আসলে খাঁটি সোনায় পরিণত হয়েছে। তখন তিনি চরম অনুশোচনায় ভেঙে পড়েন। এই ছাইয়ের সোনায় পরিণত হওয়া, এটা কি শুধু রাগের বশে ভুল করার একটা সাধারণ নীতিকথা, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ আছে? এর পিছনে গভীর নৃতাত্ত্বিক অর্থ আছে।
আদিম কৃষিভিত্তিক সমাজগুলো যখন কোনো প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ত, যেমন খরা বা ফসল নষ্ট হওয়া, তারা অনেক সময় তাদের সামান বা গোত্রের ভবিষ্যৎ বক্তাদের উপর দোষ চাপাত। মীরু মক্তার এখানে সেই সামান বা প্রকৃতির বার্তাবাহকের প্রতীক। ও আচ্ছা, মানে মানুষ প্রকৃতির আচরণ বুঝতে না পেরে বার্তাবাহককেই ধ্বংস করে ফেলে। ঠিক, এবং পরে বুঝতে পারে যে সেই পদ্ধতিটি হয়তো উপকারীই ছিল। ছাইয়ের সোনায় পরিণত হওয়াটা সেই হারিয়ে যাওয়া জ্ঞানের মূল্যকেই বোঝায়। অসাধারণ বিশ্লেষণ। তো এই উষব সদাগরের কাছ থেকেই লিতা গোসাই বীজগুলো পৃথিবীতে নিয়ে আসেন। শুধু বীজ নয়, স্বর্গ থেকে কপিলা গরু ও মহিষও নিয়ে আসা হয় লুগুবুরু পর্বতের পাদদেশে। ছোট ছেলে রতন পাড়াকে লাঙ্গল চালানো শেখানো হলো, আর এভাবেই পৃথিবীতে প্রথম সুশৃঙ্খল কৃষিভিত্তিক সমাজের সূচনা হলো। কৃষিকাজের এই সূচনা তো মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় বিপ্লব। মানুষ আর খাদ্যের জন্য প্রকৃতির দয়ার উপর পুরোপুরি নির্ভরশীল রইল না, এটি সমাজকে এক স্থায়ী রূপ দিল। নিজস্ব ফুলের বাগান ছিল, যার নাম পুষ্প সরোবর। এখানেই বিষয়টা সবচেয়ে চিত্তাকর্ষক হয়ে ওঠে। হ্যাঁ, কারণ ঠাকুরজিও এই সিদ্ধান্ত নিয়েছিলেন মানবজাতির আরেকটি ধারা তৈরি করার। তিনি লুগুবুরু পর্বতের কাছে তাঁতিঝারি নদীর উপত্যকায় দুর্বাঘাসের ডগায় একটা শিশির বিন্দু তৈরি করলেন, যা ঐশ্বরিক প্রাণশক্তি বহন করছিল। একটা হরিণী সেই শিশির বিন্দু খেয়ে গর্ভবতী হয়ে পড়ে আর একটা মানব সন্তানের জন্ম দেয়। হরিণের গর্ভে মানব সন্তান? সিরিয়াসলি? আর এই হরিণীটি শিশুটিকে পিঠে নিয়ে ঘুরে বেড়াত, আর পুর্গির ওই পুষ্প সরোবর বাগানের ফুল খেতে আসত। বড় ভাই লিটাকাতরি এটা দেখতে পায়। ভাইদের মনে চিন্তা ঢোকে যে ফুলগুলোকে তো বাঁচাতে হবে, কিন্তু শিশুটিকেও রক্ষা করতে হবে। তাই তারা বাগানের বেড়ার নিচু অংশে ধারালো কাঠের সূচালো ফাঁদ পাতে। হরিণীটি যখন বেড়ার টোপকে পালাতে যায়, তখন তার পেট সেই ধারালো কাঠে বিদ্ধ হয়ে ছিঁড়ে যায়। হরিণীটির মৃত্যু ঘটে, তবে শিশুটি ভাগ্যক্রমে বেঁচে যায়। হরিণকে সাঁওতালি ভাষায় মুরুম বলা হয়, তাই ভাইরা এই শিশুটির নাম রাখে মুরমু। এরপর তো একটা শিওরে ওঠার মতো ঘটনা আছে। ভাইরা তো সেই হরিণীর মাংসই রান্না করতে গেল, কিন্তু ছোট্ট মুরমু জলাশয়ের পাশে বসে অঝোরে কাঁদতে থাকে, কারণ সে কিছুতেই তার নিজের মায়ের মাংস খেতে চায় না। এখানেই গল্পটি একটা অভাবনীয় মোড় নেয়। মুরমু যখন কাঁদছিল, তখন জলাশয়ের মাছ আর কাঁকড়ারা তার কান্না শুনে এগিয়ে আসে। তারা মুরমুর পরিস্থিতি বুঝতে পেরে এক চরম আত্মত্যাগের সিদ্ধান্ত নেয়। মাছ ও কাঁকড়ারা নিজেরাই আগুনে ঝাঁপ দিয়ে নিজেদের পোড়ায়। হ্যাঁ, আর মুরমুকে বলে সে যেন মায়ের পোড়া মাংস খাওয়ার ভান করে গর্তে ফেলে দেয়, আর ওই মাছ ও কাঁকড়ার পোড়াংশ সে চিবিয়ে খায়। মাছ আর কাঁকড়ারা স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দিল। ছোট ছোট প্রাণীরা একটা মানব শিশুর পাপ মোচনে এভাবে জীবন দিচ্ছে, এটা শুনে খুব আবেগময় লাগে। এর পেছনের আসল অর্থটা কি? এটি নিছক কোনো রূপকথা নয়। নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটি হল টোটেম বা গোত্র প্রতীকের আদিমতম ব্যাখ্যা। আদিবাসী সমাজগুলোতে নির্দিষ্ট গোত্রের মানুষ নির্দিষ্ট কোনো প্রাণী বা উদ্ভিদকে পবিত্র জ্ঞান করে এবং কখনোই তা খায় না। এখানে মাছ এবং কাঁকড়া মুরমুর মায়ের মাংস খাওয়ার যে পাপ বা গিল্ট, সেটা নিজেদের কাঁধে তুলে নিচ্ছে। ও, মানে ওই প্রাণীরা তাদের পূর্বপুরুষের পাপমোচন করেছিল বলেই ওই গোত্রের বংশধররা আজও মাছ বা কাঁকড়া খাওয়ার ক্ষেত্রে নিয়ম মেনে চলে। একদম তাই। এটি খাদ্যাভ্যাস আর বিশ্বাস তৈরির পেছনের মনস্তাত্ত্বিক ভিত্তি। ওয়াও! তো মুরমু বড় হয়ে খুব সুদর্শন হয় এবং চমৎকার বাঁশি বাজাত। পুষ্প সরোবর বাগানের কাছে বসে তার বাঁশির সুরে মুগ্ধ হয়ে পুর্গি তার প্রেমে পড়ে যায়। হ্যাঁ, পরবর্তীতে তাদের বিয়েও সম্পন্ন হয়। মুরমু ও পুর্গির সংসারে 10টি ছেলের জন্ম হয়। প্রথম যমজ সন্তানের নাম ছিল ইদান সিঞ্জ এবং মাদান সিঞ্জ। পরিবারটি খুব দ্রুত বড় হচ্ছিল। সবকিছু তো ভালোই চলছিল, তাহলে সমস্যাটা কোথায় হলো? সমস্যাটা হলো অর্থনীতি এবং ক্ষমতার ভারসাম্যে। মানব সমাজ যখন সম্পদ সঞ্চয়ের ধাপে পৌঁছায়, তখন সেখানে প্রবেশ করে ঈর্ষা। পুর্গির 5 ভাই দেখতে শুরু করল যে মুরমুর বংশ খুব দ্রুত বাড়ছে। তাদের মনে হলো মুরমু তো সাধারণ এক রাখাল, তার বংশ বাড়লে পিলচুহারামের আসল বংশধরদের প্রভাব কমে যাবে। তার মানে এটি নিশ্চয় কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, এটি ক্ষমতার লোভ আর আধিপত্য ধরে রাখার জন্য পৃথিবীর প্রথম পরিকল্পিত বা প্রিমেডিটেটেড মার্ডারের পটভূমি। তারা কালো জাদুর মাধ্যমে একটা মহিষকে দিয়ে মুরমুকে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করায়। মানব ইতিহাসে এটি একটি কালো অধ্যায়। সমাজ বড় হওয়ার সাথে সাথে মানুষের ভেতরের অন্ধকার দিকগুলো কিভাবে বেরিয়ে আসে, এটি তার প্রমাণ। মামারা মুরমুর মৃতদেহ সৎকার করে ঠিকই,
কিন্তু সৎকারের পর তারা মুর্মুর হাড় বা অস্থি সংগ্রহ করেনি এবং পবিত্র নদীতে বিসর্জনও দেয়নি। আর এর ফলেই তো ওই অলৌকিক ঘটনাটা ঘটে। যে গর্তে মুর্মু তার মায়ের মাংস পুঁতেছিল সেখান থেকে একটা চম্পা গাছ জন্মায়, আর মুর্মুর পোড়া হাড়ের জায়গা থেকে জন্মায় বাঁশঝাড়। ইদানসিঞ্জ ও মদানসিঞ্জ শুনতে পেত সেই বাঁশঝাড় এবং চম্পা গাছ ডুকুরে কাঁদছে আত্মাদের মুক্তির জন্য। মৃত আত্মা এবং প্রকৃতির এই সংযোগ আদিম সমাজের এক মূল বিশ্বাস। পূর্গীর কান্নায় লিতা গোসাই সেখানে আবির্ভূত হন এবং জেলেং ডাহার বা দীর্ঘ যাত্রার রিচুয়ালের নির্দেশ দেন। হ্যাঁ, লিতা গোসাই ইদানসিঞ্জ এবং মদানসিঞ্জকে সাথে নিয়ে সেই বাঁশের টুকরো আর চম্পা গাছের ডাল নিয়ে ৩ দিন হেঁটে তেলকুপি নদীর ঘাটে পৌঁছান। সেখানে পৌঁছনোর পর এক পবিত্র শুদ্ধি প্রক্রিয়া হয়। হারা নাপিত মাথা কামিয়ে দেয় আর লিতায় ধোপা কাপড় ধুয়ে দেয়। এরপর তারা হাড়রূপী বাঁশ ও চম্পার ডাল ভাসিয়ে দেয়। এভাবেই আত্মারা মুক্তি লাভ করে। এই রিচুয়ালটি আমাদের শেখায় যে মানুষ প্রকৃতির অংশ এবং মৃত্যুর পর আত্মার শান্তির জন্য প্রকৃতির বুকেই সঠিকভাবে ফিরে যাওয়া কতটা জরুরি। পুরো বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করলে একটা প্রশ্ন বারবার মাথায় আসে। সৃষ্টির এই সুন্দর চক্রে কেন সবসময় কোনো না কোনো ট্র্যাজিক আত্মত্যাগের প্রয়োজন হয়? প্রথমে সেই নিরীহ মিরুমুক্তার তোতা পাখি, তারপর পুষ্প সরোবর বাগানে নিষ্পাপ হরিণী, মাছ ও কাঁকড়াগুলো স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দিল, আর শেষে খোদ মুর্মুকে ক্ষমতার ঈর্ষার আগুনে প্রাণ দিতে হল। যেন সভ্যতায় নতুন কোনো কিছু শুরু হতে গেলেই কাউকে না কাউকে চরম মূল্য চোকাতে হয়। ঠিক তাই। তো এই চরম মূল্যের ধারাবাহিকতায় মানব সমাজ এরপর কোথায় গিয়ে দাঁড়ায়? পরবর্তী বিস্তারিত আলোচনায় আমরা দেখব কিভাবে এই মানবজাতি ১২টি ভিন্ন গোত্রে বিভক্ত হয়, কিস্কু ও মান্ডি গোত্রের মধ্যে হওয়া এক মহাকাব্যিক যুদ্ধ, আর মানবজাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কিভাবে ঐশ্বরিক দানসায় নাচের উদ্ভব ঘটে। এই প্রশ্নগুলোর উত্তর আর নতুন উপাখ্যানের ভাবনাগুলো আজ আপনাদের জন্যই রেখে গেলাম। আমাদের এই আলোচনা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।